প্রভাতের কাঁচা রোদ তালুকদার বাড়ির প্রতিটি কোণ উর্বর আলোয় ছুঁয়ে যাচ্ছে। নবনী রান্নাঘরে ব্যস্ততায় মগ্ন। ঠিক তখনই বাইরে কলিং বেলের আওয়াজ হলো। দিব্য নামে একটি পার্সেল এসেছে। বেশ সুন্দরভাবে মোড়ানো, মাঝারি আকারের একটি কাগজের শক্ত বক্স। পার্সেলটি হাতে নিয়ে নবনী ধীরে পায়ে এগিয়ে গেল দিব্যর ঘরের দিকে। ঘরের ভিতরে শুয়ে বাবা ও মেয়ে দুজনে তখনও গভীর ঘুমে নিমজ্জিত। নবনী অত্যন্ত সতর্ক কদমে এগিয়ে গিয়ে দিব্যর একদম সান্নিধ্য কটে বিছানার এক পাশে বসল। কালকের প্রগাঢ় তিমিরাচ্ছন্ন মুহূর্তগুলো পর থেকে নিজের ভেতরে এক অদ্ভুত আষ্টতা কিছুতেই ঝেড়ে ফেলতে পারছে না নবনী। সমস্ত কায়ার তখনও যেন কাল রাতের মাদকতা লেগে আছে। পার্সেল বক্সটা আলতো করে এক কোণে রেখে সে অত্যন্ত মৃদুস্বরে ডাকলো, শুনেছেন? এই যে একটু শুনুন না। ওপাশ থেকে কোনো প্রতি উত্তর মিলল না। নবনী আবারও সামান্য ঝোঁকে। ওর তপ্ত নিঃশ্বাসের হাওয়া দিব্যর মুখে ছড়িয়ে যায়। কয়েকবার ডাকলো নবনী। আচমকায় দিব্য ঘুমান্ত মুখবাই এক তীব্র বিরক্তি কুঁচকে এক হয়ে গেল। সেটা নবনীর চোখে ভীষণ মায়াবী ও মোহনীয় ঠেকল। অবচেতনে তার রক্তিম ঠোঁটের কোণে এক চিলেতে অকৃত্রিম হাসি রেখা প্রসারিত হলো। দিব্য আলতো করে নিজের ভারী চোখের পাতা মেলালো। ঘুম জড়ানো ভাঙা চোখে পিট পিট করে চেয়ে বলল, তোমাকে আমি এভাবে ডাকতে বারণ করেছিলাম না? নবনী নিজের ডাগর চোখ দুটো ঈর্ষা কুঁচকালো। অবুঝের ভান করে বলল, কেন? ওভাবে ডাকলে এমন কি হয় শুনি? দিব্য এক মুহূর্তের জন্য সম্পূর্ণ নিষ্পৃন্ন হয়ে রইল। তার ঠিক পরক্ষণই নবনী কিছু বুঝে ওঠার আগেই নিজের একখানা হাত বাড়িয়ে একটা আকম্পিত হেঁচকা টানে নবনী নিজের দিকে টেনে নিল। আকম্পিত এই ঝড়ের অপ্রস্তুত নবনী নিজেকে সামলাতে না পেরেই ছিটকে গিয়ে আছড়ে পড়ল দিব্যর সে চওড়া শক্ত বক্ষপটের ওপর। হৃৎস্পন্দন এক লাফে দ্বিগুণ হয়ে যেতে সে লজ্জায় আশ্চর্যতায় আর্তনাদ করে চাপা গলায় বলে উঠল, কি করছেন কি আপনি? ছাড়ুন। পাশে দিয়া ঘুমিয়ে আছে, ও জেগে গেলে কি ভাববে? দিব্য অবশ্যই স্ত্রী সেই তথস্থ আপত্তিকে বিন্দুমাত্র পাত্তা দিল না। নিজের তপ্ত আঙুলের আলতো ছোঁয়ায় নবরী ফর্সা কপালে এসে পড়ল। অবাধ্য কিছু কেশগুচ্ছ যত্নে সরিয়ে দিল। তারপর গুজে দিল ওর কানের লতির পেছনে। অন্য হাতটা দিয়ে নিজের বাম বক্ষের ঠিক মাঝখানে যেখানে হৃৎস্পন্দনটা, সেখানে ইশারা করে ঘুম জড়ানো কণ্ঠে বলল, সকাল সকাল ওভাবে বুকের ভেতর কাঁপন ধরানোর সুরে ডাকায় এইখানে তীব্র ব্যথা লেগেছে। তারপর ভেতরে অবাধ্য মনটা ও কোনো জাগ্রতি নিয়ম মানতে চাইছে না, শুধু একই রকম পাগলামি করতে ইচ্ছে করছে। এখন বলো, এতে আমার কি দোষ? নবনী হতভম্ব হয়ে চেয়ে রইল ক্ষণিক। আড়ালে মৃদু হাসলো। লজ্জায় তীব্রতা মনে হলো এই মুহূর্তে বোধহয় তার কান দিয়ে অলৌকিক গরম ধোঁয়া বের হচ্ছে। সেই দৃশ্যটা যদি সত্যি রূপক অর্থে দৃশ্যমান হতো, তবে দিব্য নিশ্চয় তা দেখে হেসেই খুন হতো। নবনী লজ্জায় আর দিব্য চোখের দিকে সোজা তাকিয়ে কথা বলতে পারছে না। দৃষ্টি তার দিব্যর গলা নিবদ্ধ, অথচ দিব্য এক দৃষ্টিতেই তাকিয়ে আছে ওর রাঙা মুখটার প্রাণে। তার চোখে মুখে স্পষ্ট একরাশ দুষ্টমি। নবনী নিজের ভেতরে কম্পনটু ঢালতে কোনো মতে আমতা আমতা করে প্রসঙ্গ পরিবর্তনের উদ্দেশ্য বলে, এই যে ছাড়ো না, সত্যি বলছি, আপনার নামে বাইরে একটা পার্সেল এসেছে। জরুরি কিছু নাকি আছে, ওকে চেক করুন। দিব্য মনে করার চেষ্টা করলো আজকে বিশেষ কিছু আসার কথা ছিল। মস্তিষ্কে ঘটে তেমন কিছু উন্মাদ করা গেল না। নবনী অস্বস্তি ক্রমশ বাড়ছে। দিব্য তালুকদারের সূক্ষ্ম কমন সেন্সটা যে হঠাৎ কোথায় লোপ পেল তা সে ভেবে পাচ্ছে না। নবনী জিজ্ঞেস করলো, কি ভাবছেন এত? আমি কিন্তু রান্না বসে এসেছি। দিব্য ভ্রু কুঁচকে তাকালো। আজ এত সকালে রান্না ব্যাপার কি? ভাইয়ার জন্য খাবার নিয়ে যাওয়া হবে। তোমার রান্না নিশ্চয় নিয়ে যাওয়া হচ্ছে না?
আমি কি একটু সাহায্য করতে পারি না? দিব্য মৃদু হেসে মাথার উপর নিচ দোলালো। নবনী আর সাহায্য করতে না পেরে অস্থির হয়ে বলল, ছাড়ুন তো এখন। বলেই সে সোজা জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে একটু সরে এলো। দিব্য অবশ্য তাকে খুব শক্ত করে ধরে রাখেনি, তাই সরে আসতে খুব একটা কসরত করতে হলো না। মুখে এক চিলেতে হাসি রেখা ফুটিয়ে নবনী ঘর থেকে দৌড়ে বের হয়ে গেল। দিব্য প্রথমে কিছুটা অবাক হলেও পরক্ষণই নিজের মনেই হেসে ফেলল। তবে সেই হাসি রেশটুকু মিলিয়ে গেল বিছানা পড়ে থাকা বক্সটার দিকে নজর পড়তেই। সে সোজা হয়ে বসল। কৌতূহলী আর অজানা আশঙ্কায় বক্সটা খুলতেই ভেতরে একটা ডাক্তারের রিপোর্ট চোখে পড়ল। কাগজটা হাতে নিয়েই মেলে ধরতেই দিব্য মাথার উপর যেন আচমকায় আকাশ ভেঙে পড়ল। চোখের সামনে অক্ষরগুলো কি সত্যি? সে কি ঠিক দেখছে, নাকি এটাও কোনো কুটিল চাল? বুকের ভেতরটা দূর দূর করে উঠল। তাড়াহুড়া আর কাঁপা কাঁপা হাতে সে ফোনটা তুলে নিল। স্ক্রিনটা জ্বলে উঠতেই চোখের সামনে ভেসে উঠল একটা অচেনা নাম্বার থেকে আসা বিশাল বড় একটা বার্তা। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা অচেনা নাম্বারের দীর্ঘ বার্তাটি পড়তে গিয়েও দিব্যর বুকের ভেতরটা স্যাক করে উঠল। প্রতিটি লাইনে যেন লুকিয়েছিল এক একটা বিস্ফোরণ। বার্তাটি সাজানো ছিল ঠিক এভাবেই: অবাক হচ্ছিস? হুম, তোর চেয়েও বেশি অবাক আমি নিজে হয়েছি। কি মজার ঘটনা, তাই না? ছেলেবেলায় আব্বু আম্মুর সাথে একবার পাকিস্তানে গিয়েছিলাম। আব্বু একটা জরুরি কাজে। সেখানে কোনো একটা জায়গা থেকে জাহাজে চলেছিলাম আমরা। মাছ ধরিয়ে হঠাৎ শুরু হলো প্রকৃতির তাণ্ডব। ঝড় আর তার কবলে পড়ে তলিয়ে গেল আস্ত জাহাজটা। সেই ভয়ানক জলোচ্ছ্বাসে কে কোথায় ছিটকে গেল কেউ জানে না। মুহূর্তের মধ্যে আমি আমার পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলাম। আজও আবাসা মনে পড়ে। আম্মু শেষ মুহূর্তে পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছিল আমার হাতটা শক্ত করে ধরে রাখতে, কিন্তু পারলেন না। নিয়তির টানে আমি আগলা হয়ে গেলাম। শুধু মনে আছে, আমি এক অতল অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছি। যখন চোখ মেললাম তখন আমি সম্পূর্ণ এক ভিন্ন জগতে। একটা অচেনা মানুষের ঘর, চারপাশে পরিবেশটাও একদম আলাদা। যারা আমাকে মরমর অবস্থা থেকে উদ্ধার করেছিল তাদের ভাষা আমার জানা ছিল না, আর আমার মুখের ভাষাও তাদের মাথায় ঢুকছিল না। তার উপর সেই ভয়ানক দুর্ঘটনা, ট্রামার, চেনা মানুষদের হারানোর তীব্র ভয়ে আমি একেবারে বোঝা হয়ে গিয়েছিলাম। মুখে ফুটে কিচ্ছু বলতে পারতাম না। এরপর জীবনের স্রোতে কত কি ঘটে গেল, কিন্তু নিজের আসল পরিবারের কাছে আর কোনোদিনও ফেরা হলো না। একসময় বুক চিরে আসা দীর্ঘশ্বাস আর নিষ্ঠুর ভাগ্যকে আমি মেনে নিলাম। আশ্রয়দাতা সেই লোকটার পরিবারের সাথে আমি বড় হতে লাগলাম। ওনার ছেলে ছিল না, তাই আমাকে নিজের কাছে রাখলেন। তবে উনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। অন্ধকার অপরাধ জগতের সাথে ছিল ওর ওঠা বসা। সময়ের নিয়মে আমাকে সেই চোরাবালির দিকেই টেনে নেওয়া হলো। যদিও শুরুর দিকে ছোটখাটো অপরাধের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। এরই মাঝে একদিন বিয়ে করলাম। বছর খানেকের মাথায় আমার স্ত্রী একটা ফুটফুটে ছেলে জন্ম দিল। মনে হলো এতদিনে আমার নিজের বলতে একটা সংসার হলো, একটা আশ্রয় মিলল। অতীতে ততদিনে স্মৃতি অতল গহব্বে প্রায় হারিয়েই গেছে। কিন্তু ভাগ্য, একদিন সকালে কাজ সেরে বাড়ি ফিরে যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার সাজানো সংসারটা রক্তে ভেসে গেছে। পুরো পরিবার নির্মমভাবে খুন করা হয়েছে। একজনও বেঁচে নেই। যিনি আমাকে স্নেহ ছেলের পরিচয় দিয়ে বড় করেছিলেন, তিনি, তার স্ত্রী, এমনকি তার যে মেয়েটিকে আমি নিজের ছোট্ট বোনের মতো ভালোবাসতাম, সবার ক্ষতবিক্ষত ছিন্ন ভিন্ন দেহগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেই মরীচিকার মাঝেও আমি একা দাঁড়িয়ে রইলাম। যাকে আমি পাপ্পা ডাকতাম, তার বস এসে দেখা করলেন আমার সাথে। তিনি আমার পরিবার খুন নিয়ে নিখোঁজ খোঁজ দিলেন। জানতে পারলাম তারা সংখ্যায় 8 জন ছিলেন। প্রতিশোধের আগুন বুকে নিয়ে আমি নিজে ওদের দলে ভিড়ে গেলাম। তারপর একে একে 8টা পশুকে নিজ হাতে মেরে দিলাম। তখন আমার বয়স 25। এরপর থেকেই পুরো দস্তক ওর হয়ে কাজ শুরু করলাম। একের পর এক দেশ ঘুরেছি আর
অনেক মানুষের প্রাণ নিয়েছি। এখন খুনের নেশায় মেতে একসময় বাংলাদেশও পা রাখা হলো। আমি চাইলেও তখন আমার আসল পরিচয়কে খুঁজে বের করতে পারতাম, কিন্তু ততদিনে আমি এতটাই পকিস্থলায় ডুবে গেছি যে ওই রক্ত হাত নিয়ে তাদের ওই সামনে দাঁড়ানোর মতো অবস্থা আমার ছিল না। এরই মধ্যে একদিন ওপর মহল থেকে হুট করে নির্দেশ দিল, আমাদের একটা বিশেষ ফর্মুলা লাগবে, যার পেছনে কোটি কোটি টাকা খেলা চলেছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল সেটা নাকি দিব্য তালুকদার নামে একজন লোক আগেই হাতিয়ে নিয়েছে। যেভাবে হোক ওটাও তার কাছ থেকে কেড়ে নিতে হবে। সেই মিশন নিয়ে এই দেশে আসা। তোকে কতভাবে বোঝালাম, নানাভাবে হুমকি ধামকি দিলাম, এমনকি মৃত্যুর ভয় দেখাতেও ছাড়লাম না, তবুও তুই তোর জেদ ধরে রাখলি, কোনো কথায় কানে নিলি না। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম তখন, যখন ওপর থেকে তোর ছবি আমার হাতে দিয়ে বলা হলো, এটা আমাদের জন্য দারুণ সুযোগ। কারণ কি জানিস, তুই দেখতে হুবাহুব আমার মতোই, তোকে মেরে ফেলার স্পষ্ট অর্ডার ছিল আমার উপর। কিন্তু তোর ছবিটার দিকে তাকিয়ে প্রথমবার আমার হাত কাঁপলো, বুকটা কেমন যেন করে উঠলো। আমি দেখলাম, খোঁজ নিলাম, যখন গভীরে গেলাম তখন অবাক হলাম। বুঝলাম তোকে আমি কোনোভাবে মারতে পারবো না, তাই কৌশলে তোকে নাচিয়ে স্প্রে ফর্মুলা হাতিয়ে নিয়ে চেয়েছিলাম। কিন্তু তুই, তোর ওই রূপবতী বউ আর তোর গোটা ফ্যামিলি মিলে এমন পণ্ডিতি শুরু করলি যে আমার মাথাটাই নষ্ট করে দিলি। সব বাল পাকনা। ও ভালো কথা, এই যে ডিএনএ টেস্টের রিপোর্টটা দেখছিস না, ওটা তোকে কিডন্যাপ করার আগেই করিয়েছিলাম, অত্যন্ত গোপনে, অসীমের কাছ থেকে তোর একটা স্প্যাম জোগাড় করে। জীবনে প্রথম আমি কোনো মিশনে হার মানলাম, যা তোকে জীবনে ভিক্ষা দিয়ে গেলাম। নেওয়াজ নাকি কখনো হারে না, এটা মাথায় রাখিস। এখন নিশ্চিন্তে নিজের কাজ কর। তবে একটা কথা বলে রাখি, পরের বার কেউ তোকে এভাবে হুমকি দিলে সোজা মেনে নিবি, বেশি চালাকি করতে যাবি না। নয়তো আবার যদি কখনো আমার পাল্লায় পড়িস, তখন আর এর দায়টুকু আশা করিস না। আর একবার ব্যাড নিউজ আছে তোর জন্য, আমি কিন্তু ইতিমধ্যে জেল থেকে বেরিয়ে গেছি। তুই যখন এই পার্সেলটা হাতে পাবি, ততক্ষণে আমি মাঝ আকাশে প্লেনে উঠছি, আর হয়তো কোনোদিনও এই দেশে ফিরবো না। আমি ছাড়াও এখানে সব ঠিকঠাকই চলবে। আমার ফেরার সব রাস্তা আমি নিজেই বন্ধ করে দিয়েছি। বাকি জীবনটা এভাবে ফেরারি হয়ে অন্ধকার গলিতে কেটে যাবে। কোনো একদিন অস্ত্রপক্ষে বুলেট কিংবা পুলিশের অ্যাকাউন্টারে হুট করে মরে পড়ে থাকবো কোথাও, কেউ জানতেও পারবে না, কেউ এক ফোঁটা চোখের পানিও ফেলবে না। শুধু শুধু নিয়েই তোর জীবন সমস্যা বাড়িয়ে লাভ কি বল? তাই বাড়ির কাউকে আমার ব্যাপারে একটা অক্ষরও জানাবি না। আয় হাই গুরু, লিখতে লিখতে মনে হচ্ছে আমি নির্ঘাত পাগল হয়ে গেছি। নয়তো তোর মতো একটা মানুষের সামনে আবেগ ঢেলে এত বড় নাটক আমি করতে বলতাম না। ছি, তবে ভুলেও বাসিস না, তোকে এসব জানি আমি কোনো সস্তা সহানুভূতি পাওয়ার চেষ্টা করছি। শ্রয় দয়া করলাম। আর কেন করলাম সেটা কারণটা স্পষ্ট করে গেলাম। একই সাথে আমার ক্ষমতাটা তোকে দেখিয়ে দিলাম। পরের বার আমার মতো কোনো মানুষের মুখোমুখি হলে তাকে পুলিশে দেওয়ার মতো বোকামি অন্তত করিস না, বলদ। দীর্ঘ 8টা দিন হাসপাতালে কাটানোর পর অবশেষে কলরবের বাড়িতে ফিরতে ফিরিয়ে আনা হলো। হাসপাতালে তার সহ্য হচ্ছিল না। চিকিৎসাদের আপত্তি সত্ত্বেও এক প্রকার জেদ ধরে সে চলে এসেছে। অবশ্য সাথে কাব্য আছে, বাড়ির লোকেদের বাড়ি কোনো দুশ্চিন্তা করতে হলো না। ওরা সর্বোত্তম ঘরে পা রেখেছে। কলরব সুস্থ শরীরে ফিরে আসায় বাড়ির সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলো। তবে একটা মস্ত বড় সমস্যা তৈরি হয়েছে কলরবের মাথার ব্যান্ডেজটা খোলার পর। চুল কমানোর ন্যাড়া মাথা নিয়ে তা সে কি লজ্জা! একটু এদিক ওদিক হলেই কাউকে দেখলেই ঝটপট মাথায় ক্যাপ গলিয়ে দিচ্ছে। যদিও কাব্য কড়া ভাষায় 2-3 দিন মাথায় ক্যাপ দিতে বারণ করেছে, যাতে ক্ষতটা বাতাস পায়। কিন্তু কে শোনে কার কথা? নিজের এই রূপ ঢাকা দিতে সে বেশিরভাগ সময় ঘরের দরজা বন্ধ করে সবাইকে বাইরে বের করে দিয়ে বসে থাকে। 15 দিন কি বসেছিল! আগামী 1 মাস আমি এই ঘর থেকে এক পাও বের হচ্ছি না। খবরদার উল্টাপাল্টা
বুঝিয়ে আমাকে ভোলানোর চেষ্টা করবে না বলে দিলাম। নির্জানা ঘাড় ঘুরিয়ে তাকালো। কলরবের মাথায় এখন অবশ্য ক্যাপটা নেই। চুলহীন মাথাটা তাকে আসলে একটু অদ্ভুত লাগছে। বাড়ির অন্য সবাই এটা নিয়ে হাসাহাসি আর মজা করলেও নির্জানা কেমন যেন একটা মায়া কাজ করছে। তবে মুখে কিছু প্রকাশ করার উপায় নেই, তাহলে বাড়াবাড়ি করবে। হঠাৎ নির্জানার দিকে নজর পড়তে কলরব বিরক্ত হয়ে ধমকে উঠল, কি দেখছিস অমন হা করে? নির্জানা অপ্রস্তুত হয়ে মাথা নেড়ে বলল, কিছু না তো, আমি সেভ করব। তা করো, আমি কি বারণ করেছি নাকি? জিনিসগুলো এনে দে একটু। নির্জানা কথা না বাড়িয়ে ড্রয়ার থেকে সেভিং কিট বের করে সামনে এনে রাখলো। কাজ শেষ করে নির্জানা যেই না পা বাড়াবে ঘর থেকে চলে যাওয়ার জন্য, অমনি কলরব পেছন থেকে ডেকে উঠলো, দাঁড়া। নির্জানা থমকে দাঁড়িয়ে ঘুরে তাকালো, কি হলো? আমাকে একটু হেল্প কর। আমার ডান হাতটা সমস্যা হচ্ছে, ঠিকঠাক ধরতে পারছি না। ক্যানোলা করার কারণে জায়গাটা ফুলে ঢোর হয়ে আছে, প্রচুর ব্যথা করছে এখনো। তার উপর কাব্য বলেছে এখনো নাকি ইঞ্জেকশন চলবে। কবে যে হাতের এই বালটা খুলতে পারবো কে জানে। নির্জানা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় এসে বসলো। সেভিং কিডেন পত্রগুলো গোছাতে গোছাতে বেশ শান্ত গলায় বলল, মুখের ভাষাটা একটু সংযত করো কলরব। এটা কোনো ভদ্র মানুষের ভাষা হতে পারে না। আর তাছাড়া এসব কি আমি পারি নাকি? তার চেয়েও বরং কাব্য ভাইকে আর অন্য কাউকে ডেকে দেয়। কাব্য নাম শুনতেই কলরব আঁতকে উঠলো, একদম না। ও তো আমাকে পেয়ে বসবে, ইচ্ছে মতো মজা ওড়াবে। বাড়ির সবাই এমনিতেও হাসাহাসি করছে, এমনকি দিয়া অবধি আমাকে দেখে ফিক ফিক করে হাসছে। দোষটা তো আমারই। এখন বেশি কথা না বলে মুখটা আগাও। কলরব খানিকটা সোজা হয়ে বসলো, তবে তার ভেতরে খিটখিটে ভাবটা গেল না। গাল ফুলিয়ে বলল, আমার ছাড়া আর কার দোষ হবে নাকি? এই পৃথিবীতে তো সবাই একেবারে আস্ত ফেরেস্তা, একমাত্র আমি নষ্টের গোড়া, শয়তানের বংশধর। আমার বাপও শয়তান। ওর অনর্থ ক্ষোভ দেখে নির্জানা নিজেকে সামলাতে পারলো না। খিলখিল করে শব্দ করে হেসে উঠল। কলরব থমকে গিয়ে তাকালো ওর দিকে, আর ডাকলো। তাকালো মাত্রই তার চোখ জোড়া আটকে গেল নির্জানার ওই হরিণী চোখের ওপর। এই মুহূর্তে চোখে চশমা নেই বলে চোখ দুটো যেন আরো বেশি উজ্জ্বল লাগছে। নির্জানা গাল সেভিং ফ্রেম মাখিয়ে দিল, কিন্তু রেজারটা হাতে নিয়েই গালের ত্বক ছোঁয়াতে গিয়েও সে ভীষণ অস্বস্তি পড়ে গেল। কারণ কলরব পাকহীন দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। নির্জানার ঠোঁটের কোণে হাসিটা ততক্ষণে উধাও। এভাবে আর দৃষ্টি তাকিয়ে থাকার নিজের ভেতরে কেমন যেন একটা ছটফটানি শুরু হলো তার। বিরক্ত হয়ে বলেই ফেললো, কি দেখছো এভাবে? কলরব চমকে উঠে বলল, দেখছিস তুই আবার হাসছিস কিনা? একদম হাসবি না বলে দিলাম। খুব মজা লাগছে তাই না? আমাকে এই অবস্থায় দেখে খুব আনন্দ পাচ্ছিস? নির্জানা চোখ মুখ কুঁচকে বলল, যদি হাসি, তোর কি? তো কি করবে শুনি? সাহস থাকলে তো হেসে দেখ। নির্জানা জেদ করে একটা হাসি দিল, কিন্তু সে হাসির রেশটুকু মুখে মিলে যাওয়ার আগেই কলরব এক অভাবনীয় কাণ্ড ঘটিয়ে বসলো। নিজের সাদা ফেনামাখা গালটা সে ঝট করেই ঘষে দিল নির্জানার ফর্সা গালের এক পাশে। ব্যাস, পলকের মধ্যে নির্জানার ঠোঁটের কোণে সব হাসি কার্পুটের মতো উড়ে গেল। কলরব নিজের বুদ্ধিতে নিজের বিজয়ের হাসি হেসে বলল, কি বন্ধ হয়ে গেছিস তো? নির্জানা চোখ বড় বড় করে চিৎকার করে উঠল, ছি কলরব, এটা কি ধরনের পাগলামি? হ্যাঁ, কি করলে এটা? বেশ করেছি, আরো দাঁত বের করে হাসো দেখি। নির্জানা রাগ দেখিয়ে বলো, যাও, আমি আর কিছুতেই সাহায্য করব না তোমাকে। নিজে করো তোমার সেভ। তুই এখন চাইলেও যেতে পারবি না, আমি খুব ভালো করে জানি। নির্জানা ভ্রু কুঁচকে বলল, কেন পারবো না? বলেই সে বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু উঠে দাঁড়ানোর আগে কলরব চট করে তার দুহাত নির্জানার পাতলা কোমরে জড়িয়ে ধরলো। নিজের দিকে আরেকটু টেনে এনে সশব্দে হেসে বলল, কারণ আমার এই সেভিংয়ে কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি তোকে এই 1 ইঞ্চিও নড়তে দিচ্ছি না। নির্জানা ছটফট করে উঠল। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করেও লাভ হলো না। দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, অন্তত মুখটা ধুয়ে আসতে দাও। কলরব বাঁকা হেসে বলল, কেন? আমার মুখে কি বড় বড় অক্ষরে লেখা আছে যে আমি একটা বোকা? তোকে সারি আর তুই পালাস?
সেই সুযোগে আমি দিচ্ছি না। নির্জানা দাঁতে দাঁত চেপে রাগটা কোনো মতে গিলে চুপ করে রইল। ওর নীরবতা দেখে কলরব চোখ টিপে বলল, যদি দেরি করবি তত কিন্তু তোরই লস। আমার এভাবে ধরে রাখতে মোটেও খারাপ লাগছে না। নির্জানা গরম চোখে চাইলো, মনে মনে ভীষণ টসলেও অগত্যা নিজেকে শান্ত করলো। সেই নাছোড়বান্দা ছেলের সাথে জেদ ধরে লাভ নেই। সে খুব ভালো করে জানে এখন কাজটা শেষ না করলেও এই ছেলে তাকে কোনোভাবে ছাড়বে না। মনে মনে প্রতিজ্ঞা করলো এর শোধ সে সুদ আসলে উসুল করে নেবে। অগত্যা আবার রেজারটা হাতে তুলে নিতে হলো। ভাইয়া ওই আচমকাই মৌনিতা ঘরে ঢুকেই পড়লো। চোখের পলকে নিয়ে জানার আগলা করে ছেড়ে দিয়ে কলরব। মৌনিতা দরজার চৌকাঠে থমকে দাঁড়ালো। কলরব এমন একটা ভাব করলো যেন কিছুই হয়নি। মৌনিতা ওদের দুজনের থমথমে আর অপ্রস্তুত দেখে দিকে তাকিয়েই বলল, নিচে মেজমামা এসেছে তোমার সাথে দেখা করতে, ড্রয়িং রুমে বসে আছে। কলরব বলল, ওনাকে একটু বসতে বলো, আমি সেভ করছি, শেষ করে নিচে আসছি। মৌনিতা চলে যাওয়ার জন্য পা বাড়ালেও পরক্ষণে চোখ দুটো সারু করে নির্জানার কলরবের দিকে তাকালো। নির্জানা গালে সাদা ফেনাটার দিকে ইঙ্গিত করে বলল, কিন্তু সেভকে কাকে করেছে সেটা তো ঠিক বুঝলাম না ভাইয়া। নির্জানা গালে কি ইদানিং দাড়ি গোপ গজাতে শুরু করেছে নাকি? নির্জানা বিরক্তিতে মুখ কুঁচকে মৌনিতার উদ্দেশ্যেই বলল, কলরব ইচ্ছে করে ওই বাদরামিটাই করেছে, আস্ত বেয়াদব একটা। মৌনিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহ জানে দেশলাই আর পেট্রোল এক ঘরে কিভাবে থাকো তোমরা, আগুন লাগে না? সিরিয়াসলি তোমরা পারো বটে, যা খুশি করো বাপু, আমি আর এর মধ্যে আসছি। মৌনিতা ঘর থেকে চটজলদি বেরিয়ে গেল। সে যেতে কলরব সশব্দে হেসে উঠল। নির্জানা হাতের রেজারটা উঁচিয়ে চোখ রাঙিয়ে বলে, একদম হাসবে না বলেছিলাম, আর একটা বার হাসলে এটা দিয়ে ডাইরেক্ট গলা কেটে দেব তোমার। কলরব শান্ত ছেলের মতো মুখটা চেপে ধরে চুপ করে গেল। নির্জানা আর সময় নষ্ট না করে বাকি কাজটুকু দ্রুত সেভ করলো। কলরব পুরোটা সময় দেখলো ওকে। নির্জানা সেটা লক্ষ্য করেও না দেখার ভান করলো। সেভিং কিটের জিনিসপত্রগুলো ধুয়ে মুছে নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখলো। বের হওয়ার জন্য যেই না দরজার দিকে পা বাড়িয়ে অমনি কলরব পেছন থেকে আবার ডেকে উঠলো, এই দাঁড়া। নির্জানা বিরক্ত মুখে ঘুরিয়ে তাকে বলল, আবার কি হলো? আমিও নিচে যাব। কলরব বিছানা থেকে নেমে চট করে ড্রেসিং টেবিলের দিকে গেল। সেখান থেকে কিছু একটা হাতে নিয়ে নির্জানা একদম মুখোমুখি এসে দাঁড়ালো। নির্জানা কিছু বুঝে ওঠার আগেই কলরবের চোখের সামনে চশমাটা পরিয়ে দিল। হঠাৎ এই কারণে নির্জানা পুরোপুরি হতভম্ব হয়ে চেয়ে রইল। কলরব দরজার দিকে পা বাড়াতে বাড়াতে বিরক্ত গলায় বলল, চশমাটা পর কানা, নয়তো চোখে মাথা খেয়ে সিঁড়ি দিয়ে নামার সময় সোজা মুখ থুবড়ে পড়বি। আরেক ঝামেলা। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, এই পর্বটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প এই অবেলায়